This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফুল অ্যান্ড ফাইনাল দেশের সর্বোচ্চ আদালতে রাজ্য সরকারের আরেকটা আবেদনের ভিত্তিতে চূড়ান্তই হয়ে গেল এ রাজ্যের যোগ্য চাকরিহারা শিক্ষকদের ভাগ্য চিরতরে তার শেষ হেস্তনেস্ত হয়ে গেল। সেটা কি? শেষমেশ যোগ্যরা চাকরিটা হারাচ্ছেনি, শুধু আজ বা আগামীকাল নয়, বা সুপ্রিম কোর্টের আগের রায়ের পর যেরকম পরের দিন থেকে স্কুলে যাবেন কিনা তা নিয়ে সন্দেহ সংশয় ছিল, বা পরের দিন থেকে স্কুলে গেলে আদালত অবমাননার দায়ে পড়বেন কিনা পাল্টা সেই আশঙ্কা ছিল, সেইটা সাময়িকভাবে দূর হলো 31শে ডিসেম্বর পর্যন্ত। বাস স্বস্তি বলতে এটুকুই। আমার সঙ্গে দুজন প্রতিনিধি রয়েছেন, আমাদের নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় রয়েছেন আমার সঙ্গে এবং সোমা রয়েছেন কলকাতা থেকে। আমি প্রথমে চলে যাব জ্যোতির্ময়ের কাছে। জ্যোতির্ময়, স্বস্তি বলতে তো এইটুকু 6 মাসের, সেটাও কি যোগ্য চাকরিহারাদের স্বস্তি ধরবো, নাকি অনেক বেশি তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের স্বস্তি? দেখো, অবশ্যই সরকারের জন্যও কিছুটা স্বস্তি, তার কারণ এই নির্দেশের পর যে একটি বিরূপ প্রতিক্রিয়া এবং তার যে একটি প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি থেকে আপাতত কিছুটা রাজ্য সরকার বেরোতে পারবে। কিন্তু যে বিষয়টার দিকে আমাদের নজর ছিল তা হচ্ছে এই পিটিশন কোনোভাবেই রিভিউ পিটিশন ছিল না। এই পিটিশনে বলা হয়েছিল যে আপাতভাবে শিক্ষকদের কাজ করতে দেওয়া হোক, না হলে রাজ্যের শিক্ষা পরিকাঠামো সম্পূর্ণভাবে ভেঙে পড়বে, কারণ প্রয়োজনীয় যত সংখ্যক শিক্ষক প্রয়োজন তার থেকে অনেক কম সংখ্যক শিক্ষক পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে রয়েছে। আর এই আবেদনের প্রেক্ষিতেই আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে যারা চিহ্নিত দুর্নীতিগ্রস্ত বা যারা চিহ্নিত অযোগ্য তারা বাদে বাকিরা আপাতভাবে তারা স্কুলে ফিরতে পারবেন। 31শে ডিসেম্বর পর্যন্ত তারা তাদের কাজ চালিয়ে যেতে পারবেন। আর এই সময়কালের মধ্যে রাজ্য সরকারকে সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। 31শে মের মধ্যে সমস্ত সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে তাদেরকে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে হবে। দ্বিতীয়ত 31শে ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে শেষ করে ফেলতে হবে। আর এই যে নির্দেশ তা যদি সঠিকভাবে পালন না করা হয় এবং এক্ষেত্রে 31শে মের মধ্যে এবং 31শে ডিসেম্বরের মধ্যে আলাদা আলাদা দুটি হলফনামা জমা দিয়ে জানাতে হবে যে কিভাবে এই সিদ্ধান্ত বা নির্দেশ কার্যকর করা হলো। তোমার সঙ্গে আমার আরো একটি বিষয় স্পষ্ট করার আছে, স্পষ্ট করে নেওয়া আছে। আমার সঙ্গে থাকো, আমি সোমার কাছে চলে যাব। যোগ্য চাকরিহারা শিক্ষকরা রয়েছেন সোমার সঙ্গে। সোমা, আদৌ কতটুকু স্বস্তি পেলেন তারা? রাজ্য সরকারের দেওয়া কথা অনুযায়ী রাজ্য সরকার বলেছিল তাদের কাছে যোগ্য অযোগ্যের তালিকা দেশের সর্বোচ্চ আদালতে তারা তুলে দেবেন, সে তালিকা তারা আজও তুলে দেননি, এবং এই চাকরিহারাদের চাকরি যাওয়ার যে সিদ্ধান্ত সেটা একই রকমভাবে বজায় থাকলো, শুধু আজ এখনই তার বদলে 31শে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়লো। কিভাবে দেখছেন তারা? আমি সরাসরি কথা বলে নেব, এখানে রয়েছেন যোগ্য শিক্ষিকারা, তাদের সাথে কথা বলে নেব। সুপ্রিম কোর্ট আজকে যে নির্দেশ দিয়েছে তার পরিপ্রেক্ষিতে আপনারা কি মনে করছেন? সাময়িক স্বস্তি কিছুক্ষণের, যেমন করে একটা গুরুতর অসুস্থ রোগীকে ভেন্টিলেশনে ঢুকিয়ে কয়েকদিনের জন্য বাঁচিয়ে রাখা হয়, সেই রকম অবস্থা আমাদের। 31শে ডিসেম্বর পর্যন্ত আমাদেরকে একটা সাময়িক স্বস্তি দেওয়া হয়েছে। স্বস্তি তো আমরা পাচ্ছিই না, আমাদের আবার বলা হচ্ছে যে পরীক্ষা দিতে হবে। কেন বারবার কেন যোগ্যতার পরীক্ষা হবে আমাদের? আজ থেকে 10 বছর আগে যে এনার্জি নিয়ে, যে এন্থু নিয়ে পড়াটা করেছিলাম, পরীক্ষাটা দিয়েছিলাম, আজ থেকে সেই 10 বছর পরে ফিরে গিয়ে একই এনার্জি নিয়ে পড়াশোনা করে পরীক্ষা দেয়া, আবার ভেরিফিকেশন, আবার ইন্টারভিউ, আবার সব কিছু প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া, সেটা এই মানসিক অবস্থায় থেকে কতটা কঠিন আমাদের পক্ষে। রাজ্য সরকারের তরফে তো বলা হয়েছিল যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা তুলে দেওয়া হবে, তাহলে কেন? রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল যোগ্য অযোগ্যের লিস্ট দেওয়া হবে। অযোগ্যের লিস্ট তো দেওয়া হয়েই ছিল, কিন্তু যোগ্যদের তো প্রপার লিস্ট দেওয়া হয়নি, যেটা ওনারা বলেছেন 21 তারিখে দেবেন। আমরা সেদিকে তাকিয়ে আছি কতটা যোগ্যের লিস্ট যথাযথ দেন এবং সার্টিফাইড করে দেন যে এরাই যোগ্য ক্যান্ডিডেট। ধন্যবাদ। আমি জ্যোতির্ময়ের কাছে যাবো। জ্যোতির্ময়, তোমার কাছে আমার শেষ প্রশ্ন। এই যে 21 তারিখ আমাদের স্টুডিওতে বসেও আমাদের ম্যানেজিং এডিটর এবং আমাদের কনসাল্টিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য এবং অনির্বাণ চৌধুরীর সঙ্গে তার সাক্ষাৎকারে ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী বলে গিয়েছেন যে 21 তারিখে তারা নতুন তালিকাটা দেবেন, যে তালিকায় যোগ্য অযোগ্য বাছাই করা থাকবে। সেই তালিকা যদি রাজ্য সরকার 21 তারিখে প্রকাশ করেনও, তারপর কি আজকের সুপ্রিম কোর্টের যে সর্বশেষ নির্দেশ, এটার আর রিভিউ বা বদল হওয়ার কোনো সুযোগ থাকছে জ্যোতির্ময়?
দেখো, স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে তাদের কাছে যদি যোগ্য অযোগ্যের পৃথকীকৃত তালিকা থেকে থাকে তাহলে তারা সেটা সুপ্রিম কোর্টে কেন জমা দিলেন না, কেন তারা হাইকোর্টে কেন জমা দিলেন না? তাহলে কারণ যদি তারা জমা দিতেন তাহলে এই সিচুয়েশন তৈরি হতো না। সুপ্রিম কোর্টের যে নির্দেশ যে 31শে মের মধ্যে বিজ্ঞাপন দিয়ে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে হবে, 31শে ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া শেষ করতে হবে, এই নির্দেশ অক্ষরে অক্ষরে মানতে হবে রাজ্য সরকারকে। তারা যে তালিকায় প্রকাশ করুক না কেন, যদি তারা না করেন তাহলে কি হবে সেটাও আজকে প্রধান বিচারপতি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা সেক্ষেত্রে শাস্তিমূলক পদক্ষেপ করব রাজ্য সরকারের বিরুদ্ধে, মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে, এসএসসির বিরুদ্ধে। প্রয়োজনে আমরা বিরাট অঙ্কের আর্থিক জরিমানা করতে পারি, অর্থাৎ এক্ষেত্রে যে কস্ট আরোপ করা হতে পারে সেটাও কিন্তু আজকে প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন। এবং সেই কারণে বিজ্ঞাপন যে দেওয়া হচ্ছে সেই বিজ্ঞাপনের কপি সহ 31শে মের মধ্যে হলফনামা জমা দিতে বলা হয়েছে। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়, তোমাকে আপাতত অনেক ধন্যবাদ। সোমা, তোমাকেও ধন্যবাদ। আমি চলে যাবো এই মুহূর্তে আমার সঙ্গে যে 3 জন অতিথি রয়েছেন তাদের কাছে। একে একে আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াইক, আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র স্নেহায়ন সরকার এবং তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং রাজনৈতিক কর্মী সৌরভপ্রিয় দত্ত। সৌরভপ্রিয় বাবু, কথা রাখতে পারলেন না আপনারা, যোগ্যদের চাকরি বাঁচাতে পারলেন না। আমরা সাময়িক স্বস্তি পেয়েছি, যেখানে একেবারেই পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয়েছিল। মধ্যশিক্ষা পর্ষদের অনুরোধে 16,084 জন যোগ্য প্রার্থী তারা আপাতত তারা চাকরিতে যেতে পারবেন। দেখুন, বিষয়টা হচ্ছে যে এসএসসি কিন্তু বারবার এসএসসি কিন্তু বারবার তালিকা দিয়েছে, দেয়নি তা না, কিন্তু ওই তালিকার মধ্যে যোগ্য অযোগ্য তালিকা যখন যোগ্য তালিকা দিয়েছে সেখানে বিকাশবাবুরা উস্কানি দিয়ে বলছে যে এই যোগ্য তালিকার মধ্যেও কিন্তু অযোগ্য থাকতে পারে। এই নিয়ে কিন্তু একটা কেস কিন্তু আজকে কি আর এই আলোচনার কোনো মানে আছে? দেশের সর্বোচ্চ আদালত আগের রায়ের রিভিউ পিটিশনের পরিপ্রেক্ষিতে আজকে যে সর্বশেষ নির্দেশ দিল, তারপরে আপনি এটা বললেন না বললেন তাতে কি এসে যায়? যোগ্যরা একটাই উত্তর খুঁজবেন, তাদের চাকরি আছে কি নেই। আমি বলছি এসএসসি যে তালিকা দিয়েছিল সেই যোগ্যদেরই তো এখন সুপ্রিম কোর্ট বলছে তাদেরকে যেতে, তাদেরকে বলছে আপাতত তোমরা যে যোগ্য, তোমরা চিহ্নিত হয়েছো তারা যাক। ততদিন পর্যন্ত যতদিন না নতুন নিয়োগ হচ্ছে ওদের চাকরি সুপ্রিম কোর্ট পাকা করেননি। আমি বলছি আপাতত রাজ্য সরকারের কথাটাই তো মেনে নেওয়া হলো যে এরা যোগ্য। আমার কথা হচ্ছে আসবো, সময় পাবেন স্নেহায়ন বাবু, আমি সময় দেবো সৌরভবাবু, আবার সময় দেবো। স্নেহায়ন বাবু, তাই কি সৌরভবাবু বলছেন এটার মাধ্যমে নাকি রাজ্য সরকারের কথাটাই মেনে নেওয়া হলো, তাই? হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, না দেখুন, বিষয়টা হচ্ছে একজন রোগীকে স্যালাইন দেওয়া মানে হচ্ছে তাকে সাময়িক একটা স্বস্তি দেওয়া, কিন্তু তার ট্রিটমেন্টটা তো করতে হবে ওষুধের মাধ্যমে। বিষয়টা হচ্ছে কি, আজকে স্কুলে কারা যাবে? স্কুলে যাবে হচ্ছে গিয়ে যোগ্য শিক্ষকরা, এটা তো বলে দিয়েছে। অশিক্ষক কর্মীদের তো বাদই দিয়ে দিয়েছে, ওখানে তো ম্যাসিভ আকারে একটা দুর্নীতি হয়েছে। এই যোগ্য শিক্ষক কারা, তার কোনো লিস্ট আজ অব্দি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে কি রাজ্য সরকার আজ অব্দি দিয়েছে? এই যে রায়টা, এটা তো আগের রায়কে চেঞ্জ করছে বা ওভারলুক করছে এমন তো না। এটা যা শুধুমাত্র যে শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়বে বলে এটাকে একটা কনসিডারেশন, এটাকে মানে আইনের ভাষায় কি বলা যায় সেটা হচ্ছে আইন বিশেষজ্ঞরা বলতে পারবেন। স্নেহানবাবু, আমি আপনার কথা সূত্র ধরে এই ঝন্টু বড়াইকের কাছে যাবো। ঝন্টু বড়াইক, তাহলে স্বস্তিটা আসলে কার? আদৌ কি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নাকি রাজ্য সরকারের? দেখো, পরিষ্কার বলছি, তৃণমূল কংগ্রেসের নেতারা ফেসবুক ময় ছড়িয়ে দিচ্ছে সোশ্যাল নেটওয়ার্কে সাময়িক স্বস্তি। আমি বলছি এদের সাময়িক স্বস্তি তৃণমূলের স্থায়ী স্বস্তি হলো। পলিটিক্যালি কিন্তু আজকে তৃণমূল গেইন করলো, কারণ খেয়াল করে দেখবে একদম গুলিয়ে ফেলা হলো এবং গুলিয়ে ফেলে যোগ্য এই যে দুর্নীতিটাকে জাস্টিফাই করে দেওয়া হলো। কারণ আজকে যেখানে যোগ্য অযোগ্যদের একটা পিটিশন দাখিল করে স্থায়ী সমাধানের কথা বলা উচিত ছিল, সেখানে এরা কিন্তু কোনো রিভিউ পিটিশন করেনি। খেয়াল করো, রিভিউ পিটিশন করেনি। এরা 4 তারিখ থেকে এরা পত্র চালান করছে যে 22 লক্ষের মধ্যে পুনরায় পরীক্ষাটা নেবে। তাতে যেটা হবে যে বিপুল আকারে দুর্নীতি হয়েছে, চাকরি চুরি হয়েছে, তার থেকে এরা একদম পুরো হাত ধুয়ে বেরিয়ে যেতে পারবে পুরোটা। আজকে আদালতকে তারা কনভিন্স করতে পেরেছে, তাই আমি বলছি এটা স্থায়ী স্বস্তি পেল তৃণমূল কংগ্রেস। কারণ আদালতের রায়টা দেখিয়ে এখন এরা কিন্তু বলবে দেখো আমরা তো চেষ্টা করেছিলাম, কিন্তু বাস্তবটা কি? তৃণমূলের স্থায়ী স্বস্তি কতটা রাজনৈতিকভাবে কতটা সুদূর প্রসারী, আমি সে প্রশ্নে আসবো আপনার কাছে, আরেকটু পরে আসছি। সৌরভপ্রিয় বাবু হাত তুলছেন, সৌরভপ্রিয় বাবুর কাছে যাবো। তার মানে সৌরভপ্রিয় বাবু, ঘুরে ফিরে কথাটা একটাই আসছে, আপাতত রাজ্য সরকার নির্দিষ্ট করে বললে স্কুল শিক্ষা দপ্তর, কাল থেকে কিভাবে স্কুল চলবে এই আশঙ্কায় থাকতে হলো না।
31শে ডিসেম্বর পর্যন্ত স্কুল চালানোর অন্তত শিক্ষকদের দিয়ে, অশিক্ষক কর্মচারীরা কেউ থাকবেন না, তাদের চাকরি ফিরল না। কিন্তু আপাতত যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন, অযোগ্যরাও ফিরতে পারছে না, শুধুমাত্র সেই যোগ্যদের দিয়ে স্কুলটা চালিয়ে যাওয়ার মতো একটা ব্যবস্থা 6 মাসের জন্য বা আর কিছু বেশি সময়ের জন্য সরকার পেল, যদিও তার মধ্যে নতুন নিয়োগ করতেই হবে। সৌরভবাবু, আমি তো তৃণমূল সরকার, তৃণমূল কংগ্রেস আর রাজ্য সরকার এছাড়া আর কারোর জন্য কোনো স্বস্তি খুঁজে পাচ্ছেন এর মধ্যে, আপনি কি করে পাচ্ছেন? ঝন্টু বাবুকে একটা জিনিস জানতে হবে, রাজ্য সরকার কিন্তু রিভিউ পিটিশন করবে এই 1 মাসের মধ্যে। রিভিউ পিটিশন হবে, উনি বলছে রিভিউ পিটিশন হয়নি, রিভিউ পিটিশন হবে। 1 2 নম্বর, এসএসসি ছাড়াও এই মামলার অন্যতম পার্টি ছিল সিবিআই। সিবিআই তো অযোগ্য, যে তারা এতদিন ধরে এইসব করে তারা কোনো কম্প্রিহেন্সিভ তালিকা কেন তৈরি করতে পারেনি, এই প্রশ্নটা হবে না? আর এই সিবিআই তদন্ত দিয়েছিল কে? ঝন্টু বড়াই কাজ চলছে, ঝন্টু বড়াই, ঝন্টু বড়াই, ঝন্টু বড়াই, ঝন্টু বড়াই, সময় দেব। ঝন্টু বাবু ভুল তথ্য দিচ্ছে এখানে। সিবিআই 9,500 সেগ্রিগেশন লিস্ট জমা দিয়েছিল, তৃণমূল পিছন দরজা দিয়ে 9,500 দিয়ে রিট অ্যাপিল করিয়ে বলেছিল এই কাগজগুলো, এই ওএমআর স্ক্যান কপি আমাদের নয়, চ্যালেঞ্জ হয়েছিল। আমি ঝন্টু বড়াই এবং সৌরভপ্রিয় দত্ত দুজনের কাছেই ফিরছি, কিন্তু তার আগে এই মুহূর্তে ফিরদৌস শামীম, যিনি দীর্ঘদিন ধরে একদিকে চাকরি হারা, যোগ্য চাকরি হারাদের জন্য মামলা করেছেন, সওয়াল জবাব করেছেন, আবার যোগ্য শিক্ষকদের জন্য সওয়াল জবাব করছেন, সেই ফিরদৌস শামীম এই মুহূর্তে কি বলছেন এই রায়ের প্রশ্নে? আমাদের প্রধান বিচারপতি বেঞ্চ জানিয়েছে যে শুধুমাত্র শিক্ষকরা, অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশের এখনও পর্যন্ত যারা চিহ্নিত হয়নি টেন্টেড হিসাবে, সেই সমস্ত শিক্ষকরা যেতে পারবেন। কিন্তু এসএসসিকে দিয়ে আন্ডারটেকিং করিয়েছেন যে তারা 31 মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দেবেন এবং 31 ডিসেম্বরের মধ্যে এই পুরো প্রসেসটি, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া, ফ্রেশ সিলেকশন, সেটা কমপ্লিট করে ফেলবেন। ফলে এই আন্ডারটেকিংয়ের উপর ভিত্তি করে শুধুমাত্র যারা এখনো পর্যন্ত চিহ্নিত হয়নি সেই অচিহ্নিত শিক্ষকদের এখনো পর্যন্ত শুধুমাত্র এই সেশনটা তারা কন্টিনিউ করতে পারবে। সংখ্যাটা কি 19,000 সামথিং? সেটা তারা যারা এখনো পর্যন্ত ওই লিস্ট দেয়নি, আমি সেটা চেয়েছি, দেখা যাক সেই লিস্ট দেখ। অর্থাৎ কারা স্কুলে যেতে পারবেন কালকে থেকে সেই যোগ্যের তালিকাটাও এখনো চূড়ান্ত করে দেওয়া হয়নি। ধরে নিলাম সেটা একটা খুঁটিনাটির বিষয়, টেকনিক্যালিটিসের বিষয়, কিন্তু অযোগ্য হয়েও বা যোগ্য হয়েও যোগ্য অযোগ্যের ভিড়ে এমনভাবে সবটা মিলেমিশে রয়েছে যে আলাদা করা যাচ্ছে না বলে, এবং দুর্নীতির পরিমাণটা এতটাই বেশি এখানে একজনকেও সন্দেহাতীতভাবে ফিরতে দেওয়া যায় না বলে গ্রুপ সি এবং গ্রুপ ডি এরা কিন্তু ফিরতে পারলেন না স্কুলে। সুপ্রিম কোর্ট আজকে স্পষ্ট জানিয়ে দিল গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে নতুন করে ভাবার কোনো অবকাশই নেই। তারা এই রায়ের পরে কি বলছেন শুনুন। আমাদের সঙ্গে যে আজকে যে অন্যায়টা হলো, আমরা যোগ্য প্রার্থী, তাও আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের জাজমেন্টটা ঠিকঠাক দিলেন না, কারণ আমরা তো যোগ্য প্রার্থী, যোগ্যদের যোগ্য মর্যাদা দিচ্ছেন না উনি। প্যানেল দুটো একসাথেই হয়েছিল, মাস্টারমশাইদের এবং গ্রুপ সি গ্রুপ ডিদের, তা একজনকে রিলিফ দিল আর দুটো গ্রুপকে রিলিফ দিল না। এই বিচারটা আমরা কোনোভাবেই মানতে পারছি না। যেখানে 3 তারিখের অর্ডারে সম্পূর্ণ উল্লেখ ছিল টিচিং এবং নন টিচিং আনটেন্ড যারা তাদের, সেখানে আমাদেরকে কিভাবে পার্শিয়ালি আলাদা করলো, এটা সম্পূর্ণ একটা দ্বিচারিতা এবং রায়টা মেনে নেওয়া যাচ্ছে না। আমরা খুবই হতাশ। আমি এই মুহূর্তে চলে যাব আবারও ঝন্টু পাড়াইক, অধ্যাপক ঝন্টু পাড়াইকের কাছে, তারপর সৌরভপ্রিয় আমি আপনার কাছেও আসবো। না, আমি প্রথমে সৌরভপ্রিয় বাবু আপনার কাছে আসি। 31শে ডিসেম্বর তো আমার আপনাদের নামটা বা আপনাদের কথাটাই প্রথম মনে হলো। 31শে ডিসেম্বর পরদিন, ঠিক পরের দিনটা আসে 1 জানুয়ারি। নিশ্চিতভাবে একটা নতুন বছর, তৃণমূল কংগ্রেসের জন্য একটা জন্মদিনের বছর, মানে 1 জানুয়ারি তো আপনাদের দলের জন্মদিন। একটা কথা একটু ভেবে দেখুন সৌরভপ্রিয় বাবু, 1 জানুয়ারি 2026 তৃণমূল কংগ্রেস তার 28তম জন্মদিন পালন করবে, 29তম জন্মদিন পালন করবে, 30 বছরে পা দেবে দল। অথচ সৌরভপ্রিয় বাবু সেদিনকে তৃণমূল কংগ্রেসকে এটা তাড়া করবে 31শে ডিসেম্বর স্কুল চত্বর ছেড়ে যাদেরকে চলে যেতে হবে 31শে ডিসেম্বরের মধ্যে, সেই যোগ্য শিক্ষকরা কিন্তু তার 3 মাস বা 4 মাস পর এ রাজ্যে যে বিধানসভা ভোটটা আসবে, তৃণমূল কংগ্রেসকে দেখা পেলেই জিজ্ঞাসা করবেন আমাদের চাকরিটা বাঁচাতে পারলেন না কেন। অনির্বাণ, কি গ্যারান্টি আছে যে রিভিউ পিটিশন হওয়ার পরে এই রায় বদলাবে না? কি গ্যারান্টি আছে যে রিভিউ পিটিশন আপনারা রায় বদলাতে পারবেন? না, আমি তো প্রথম আমি উল্টো গ্যারান্টি চাইছি। আমি উল্টো গ্যারান্টি চাইছি। আমি উল্টো গ্যারান্টি চাইছি। গ্যারান্টি আপনাদের দিতে হবে তো। তখন কি হবে? গ্যারান্টি তো আপনাদের দিতে হবে সৌরভপ্রিয় বাবু। এসএসসি আপনাদের, সরকার আপনাদের, গ্যারান্টি আপনারা দেবেন না। আমার কাছে গ্যারান্টি চাইছেন সৌরভপ্রিয় বাবু। সৌরভপ্রিয় বাবু প্লিজ
সৌরভবাবু প্লিজ মেক ইট ক্লিয়ার। অনির্বাণ সিনহা পরীক্ষা নেয়নি, TV9 পরীক্ষা নেয়নি, লিস্ট প্রকাশ করেনি, যোগ্য অযোগ্যের তালিকা আমাদের কাছে নেই, ওএমআর শিটও আমাদের কাছে নেই, আমাদের পক্ষে জানা সম্ভব নয়। আপনারা যদি জানেন তো স্পষ্ট করে বলে দিন। অনির্বাণ, আমি জানি 31শে ডিসেম্বর একজন যোগ্য শিক্ষকের চাকরি যাবে না, আপনি বলে দিন। এসএসসি যোগ্যের যে তালিকা দিয়েছে সেই তালিকায় বিকাশ বাবু, সিপিএম, বিজেপি খুশি হয়নি, তাই তারা কেস করেছে। তাদের আবার ঝন্টু বড়াই ঘন ঘন আঙুল নাড়ছেন, হাত নাড়ছেন, সম্পূর্ণ মিসগাইড করছে। 5,500 এসএসসি লিস্ট দিয়েছিল, সেখানে এই প্যানেল এক্সপায়ার র্যাঙ্ক জাম্পিং এর নাম ছিল না। মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সিবিআই কি করলো? আপনি পরীক্ষা নিয়েছেন, সিবিআই আনবে। সিবিআই কি করলো? আপনি আমাকে বলুন। সিবিআই কি করেছেন? আপনি চুরি করেছেন, সিবিআই আনবে। সিবিআই কি করেছে? সিবিআই কি করেছে? এর উত্তর দিন। ঠেকা পড়েছে, সিবিআই কি করেছে? একটা পুলিশ সেই চোরটা সিবিআই ধরতে পারছে না কেন? অনির্বাণ 31শে মে এর মধ্যে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে, আর এনারা পিটিশন দাখিল করবে জুন মাসে। তাহলে অ্যাপ্লাই করে 22 লক্ষের থেকে পয়সাটা কামিয়ে নেবে সরকার। আবার অধ্যাপক ঝন্টু বড়াই আমার সঙ্গে থাকুন, অধ্যাপক ঝন্টু বড়াই আমার সঙ্গে থাকুন, সৌরভবাবু আপনিও আমার সঙ্গে থাকুন। যখন ফুল অ্যান্ড ফাইনাল এ রাজ্যের যোগ্য শিক্ষকদের ভাগ্যে চিরতরে তালা পড়ে গেল কিনা এ কথাটা সামনে আসছে সুপ্রিম কোর্টের আজকের নতুন নির্দেশের পর, ঠিক তখন আরও একটা পক্ষ, আরও একটা দল, তারাও বিচারের আশায় এই মুহূর্তে রাজ্যের রাজভবনের প্রত্যাশী, অর্থাৎ রাজ্যের রাজ্যপালের কাছে তারা সাক্ষাৎ চাইছেন। সুকান্ত মজুমদারের নেতৃত্বে আপনারা জানেন যে সাম্প্রতিক ওয়াকফ প্রতিবাদের নামে রাজ্যে যে হিংসার ঘটনা, সেই ঘটনাতে গতকাল একদল ঘরছাড়াকে নিয়ে, সেই হিংসার ঘটনা যারা ঘরছাড়া হয়েছেন তাদেরকে নিয়ে সুকান্ত মজুমদার রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এখন এই মুহূর্তে তারা সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী, তার নেতৃত্বে ওই ঘরছাড়ারা যাচ্ছেন রাজ্যের রাজ্যপালের সঙ্গে দেখা করতে। রাজভবনের পথে তাদের যে ছবি সেটা আপনারা এই মুহূর্তে TV9 বাংলায় দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি, তার নেতৃত্বে ঘরছাড়ারা মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসায়, ওয়াকফ প্রতিবাদের নামে যে হিংসা চলে, সেই হিংসায় ঘর হারানো, সর্বস্ব হারানো মানুষগুলি গতকাল রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের মাধ্যমে এবং তার নেতৃত্বে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করতে। আজ এই মুহূর্তে তারা রাজ্যের রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ আমার সঙ্গে রয়েছেন, আমি কথা বলবো সরাসরি সৌরভের সঙ্গে। সৌরভ, আমি জানতে চাইবো গতকাল ডিজির সঙ্গে সাক্ষাতের পর এই মুহূর্তে রাজভবনে কেন তারা, কি উদ্দেশ্যে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে রাজ্যপালের কাছে? দেখো, ভবানী ভবনে ডিজির সঙ্গে বৈঠকের পর আশ্বস্ত হতে পারেননি ঘরছাড়ারা, তাই ঘরছাড়ারা বিজেপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে এখানে রাজভবনে দ্বারস্থ হচ্ছেন, রাজ্যপালের দ্বারস্থ হচ্ছেন। এখানে রাজভবনে যাওয়ার আগে বিজেপি নেতা সুকান্ত মজুমদার আমাদের যেটা জানিয়েছেন যে রাজ্যপাল ডিজির সঙ্গে দেখা করে তারা আশ্বস্ত হতে পারেন। সুকান্ত বাবুর সঙ্গে একটু কথা বলা যায় ঢুকে পড়ার আগে। সাংবিধানিক অভিভাবক রাজ্যপাল সুকান্ত মজুমদার এই মুহূর্তে কোনো কথা বলতে চাননি, একটু আগে তিনি বলছেন, তবুও আমি চেষ্টা করবো একবার। সুকান্তদা, পরে বলছি বেরিয়ে এসে বলছি। এই মুহূর্তে প্রতিনিধিদেরকে নিয়ে পর সুকান্ত মজুমদার যাচ্ছেন, তাপস রায় রয়েছেন, তপঙ্গন ঘোষরা রয়েছেন, প্রতিনিধি দলের রয়েছেন। আর কি দাবি জানাবেন রাজ্যপালের কাছে? সবাই বেরিয়ে এসে বলবে। গতকাল রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করেছেন এই ঘরছাড়া, কিন্তু তারপরেও তারা সম্ভবত পুরোটা আশ্বস্ত হতে পারেননি, যেমনটা আমাদের প্রতিনিধি সৌরভ বলছিলেন। এবং সেই কারণেই এই মুহূর্তে রাজ্য বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের ব্যবস্থাপনায়, তার নেতৃত্বে তারা রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার যেমনটা বলছিলেন, আপনারা শুনলেন যে সাক্ষাৎ করে এসে, রাজ্যপালের সঙ্গে দেখা করে এসে তারা কথা বলবেন মিডিয়ার সঙ্গে বা সংবাদ মাধ্যমের সঙ্গে। আপাতত তাদেরকে যেতে দেওয়া হোক, যদিও রাজ্যপাল নিজে, সিভি আনন্দ বোস নিজে আজকে রাজভবনে নেই, তিনি মুর্শিদাবাদে গিয়েছেন বলে আমরা খবর পাচ্ছি। সুকান্ত মজুমদারের সঙ্গে বিজেপির অন্যান্য নেতারা, যেমন আমরা উত্তর কলকাতার বিজেপি নেতা তাপস রায়কে দেখতে পাচ্ছি, যিনি গত লোকসভা নির্বাচনে উত্তর কলকাতায় প্রার্থী ছিলেন বিজেপির। তাপসবাবু গতকালও সুকান্ত মজুমদারের সঙ্গী হয়েছিলেন রাজ্য পুলিশের ডিজির কাছে, যখন সুকান্ত মজুমদার এই ঘরছাড়াদের নিয়ে উপস্থিত হন। 8 জন ঘরছাড়াকে নিয়ে গতকাল দেখা করেছিলেন সুকান্ত মজুমদার রাজ্য পুলিশের ডিজির সঙ্গে। তারাই আজ রাজভবনে এসছেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে, যদিও রাজভবন সূত্রের খবর যে রাজ্যপাল এই মুহূর্তে রাজভবনে নেই, তিনি মুর্শিদাবাদে গিয়েছেন
শেষমেশ রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়ে কোনো নির্দিষ্ট আশ্বাস তারা পান কিনা, বা রাজ্যপালের কোনো পদাধিকারীর সঙ্গে, কোনো আধিকারিকের সঙ্গে রাজভবনে তাদের দেখা হয় কিনা, তার মাধ্যমে তারা আশ্বস্ত হতে পারেন কিনা, আমাদের সেদিকে নজর থাকবে। আরও একবার কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌরভ রয়েছেন আমার সঙ্গে। আমি সৌরভকে, যদি লাইভে নাও পাওয়া যায়, সৌরভকে আমি ফোনে একটু কথা বলতে চাইবো। সৌরভ, কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে কি রাজভবনের পথে ঘর ছাড়া দেননি সুকান্ত মজুমদার? সৌরভ শোনা যাচ্ছে না? সৌরভকে শোনা যাচ্ছে না। আমি আরও একবার চলে যাব আমার যে অতিথিরা ছিলেন তাদের কাছে। ফুল অ্যান্ড ফাইনাল রাজ্যের যোগ্য শিক্ষকদের ভাগ্যে যখন প্রায় তালা পড়ে গিয়েছে বলে মনে হচ্ছে, অন্তত 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের সামনে নতুন কোনো আলো নেই, তখন রাজ্যের ঘর ছাড়া পরিবারগুলি, বিশেষ করে মুর্শিদাবাদের হিংসার প্রসঙ্গে আমি বলবো, যে ঘর ছাড়া পরিবারগুলি গতকাল রাজ্য পুলিশের জিডির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তারা কি আশ্বস্ত হওয়ার মতো, তারা কি তাদের বিচার পাওয়ার মতো কোনো জায়গা খুঁজে পাচ্ছেন? আমি স্নেহায়ন সরকারের সঙ্গে কথা বলবো, বিজেপির মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন। স্নেহায়ন বাবু, গতকাল ডিজির পর আজকে রাজ্যপালের কাছে আপনারা ঘর ছাড়াদের নিয়ে কোনো আশার আলো দেখতে পাচ্ছেন? না দেখুন, ওখানকার মানুষ মানে এটা পরিষ্কারভাবে জানিয়েছে, কালকে প্রেস কনফারেন্সেও বলেছে তারা ভীত এবং সন্তুষ্ট, এবং তারা এটাও জানে যে বিএসএফ ওখান থেকে সরে গেলে তাদের উপর আবার আক্রমণ হবে, এবং সেখানে দাঁড়িয়ে মানে ডিজির যে কোনো রোল নেই সেটা তো আমরা সবাই জানি। মানে ডিজি যেটা সরকার বলবে বা যেটা মুখ্যমন্ত্রী বলবে তার বাইরে করবে না। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমাদের পক্ষে এই যে আজকে বাঙালিকে আবার নিজ ভূমে পরবাসী হতে হবে, এটা তো আমরা হতে দিতে পারি না। আমাদেরকে যা যা করতে হবে, এদেরকে সুরক্ষিতভাবে নিজেদের বাড়িতে ফেরাতে হবে। আবারও টার্মটা ইউজ করছি, সুরক্ষিতভাবে, সেফলি তাদের বাড়িতে ফেরানোর জন্য আমরা সেই কাজ আমরা করব। এবং পরবর্তী পদক্ষেপ কি হবে সুকান্ত দ্বারা রাজভবন থেকে বেরিয়ে ডেফিনেটলি আপনাদেরকে জানাবেন, এবং এদেরকে ফেরাতে হবে, এদের ক্ষয়ক্ষতির পূরণ দিতে হবে, এবং যারা যারা এই ঘটনা ঘটিয়েছে, হরগোবিন্দ দাস এবং তার পুত্রকে নৃশংসভাবে খুন করেছে, তাদের অবিলম্বে শাস্তি দরকার। এবং ওখানে যে কার্যকলাপ চলেছে, কিছু বেআইনি সংগঠন আনসারুল্লাহ বাংলার মদতে যে কাজকর্মগুলো করেছে, সেই কর্মগুলোকে এখনই ট্র্যাক করে তাদের সবাইকে গ্রেফতার করতে হবে এবং বর্ডার সিল করাতে হবে। কারণ হচ্ছে কি, বর্ডার সঙ্গে থাকুন। আমি সৌরভপ্রিয় দত্তর কাছে যাবো। সৌরভপ্রিয় দত্ত, রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করলেন গতকাল এই ঘর ছাড়ারা, এখন রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক জীবনের একটা বড় সময় যখন তিনি বিরোধী দলে ছিলেন, বিরোধী নেত্রী ছিলেন, তখন তার প্রত্যেক বছর এমন ঘর ছাড়াদের নিয়ে নানা প্রান্তে ছুটে বেড়াতে হতো। কখনো রাজ্যপালের কাছে, কখনো দিল্লিতে, কখনো অন্য রাজ্যে দেখাতে নিয়ে যেতে হতো যে পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতি করার দায় কি। কিন্তু সেটা ছিল বিরোধী রাজনীতি করার দায়। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য কেউ ঘর ছাড়া হচ্ছেন, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল করছেন সেই অপরাধে নয়। এটা তো আরো খারাপ সৌরভপ্রিয় বাবু, রাজ্য সরকারের ভাবমূর্তি তো নষ্ট হচ্ছে। দেখুন, মুর্শিদাবাদে এখন শান্তি ফিরে এসছে, এবং আমাদের ডিজি থেকেই আমাদের প্রশাসনিক প্রধানরা পরিষ্কার বলেছে, আপনার সবাই ঘরে ফিরুন, একটা ক্ষতিও সম্পত্তির হবে না, তার দায়িত্ব আমরা নিচ্ছি। এরপর সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অর্জুন সিং যে নাটকগুলো করছে, যারা এই অশান্তিটা পাকিয়েছে, অর্জুন সিং বলেছিল আমি ইউপি থেকে হিন্দু ঢোকাবো, আমি ঝাড়খণ্ড থেকে হিন্দু ঢোকাবো, ফেস টুপি পরিয়ে দিয়ে যে ষড়যন্ত্র অশান্তি করেছে, অর্জুন সিং এর শুভেন্দু অধিকারীকে আমি দ্রুত একটা রিয়াকশন নেবো ঝন্টু পাড়ায় আপনার কাছ থেকে, কিন্তু তার আগে আমি আরেকটা অন্য খবরে যাব, যে খবর দিয়ে শুরু করেছিলাম। ফুল অ্যান্ড ফাইনাল তালা পড়ে যাওয়া ভাগ্যে যোগ্য শিক্ষকদের, তারপরে এবিটিএ এবং এসএফআই এর এসএসসি ভবন অভিযান, অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ সিপিআইএম এর সমর্থিত যে শিক্ষক সংগঠন এবং সিপিআইএম এর ছাত্র সংগঠন এসএফআই, তাদের তরফ থেকে এসএসসি ভবন অভিযান। এই মুহূর্তে সেই অভিযানের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিম কোর্টেও যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচল না, শুধুমাত্র 6 মাসের মেয়াদ পেলেন তারা স্কুলে পড়ানো চালিয়ে যাওয়ার জন্য। গ্রুপ সি, গ্রুপ ডি কারুর চাকরি বাঁচল না, তাদের যেরকম স্কুলে যাওয়া বন্ধ ছিল বন্ধই রইল। শুধুমাত্র অযোগ্য বলে চিহ্নিত হননি এমন শিক্ষকরা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন, আর তার মধ্যেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ এদের জায়গায় নতুন শিক্ষকদের চাকরি দিতে হবে। সুপ্রিম কোর্টে আজকে কার্যত মুচলেকা দিয়ে রাজ্য সরকার এই শর্তে রাজি হওয়ার পর যে নতুন নির্দেশ জারি হয়েছে, তারপরেই এসএসসি ভবন অভিযান এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এসএফআই অর্থাৎ স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, সিপিআইএম এর ছাত্র সংগঠন এবং সিপিআইএম এর শিক্ষক সংগঠন এবিটিএ। আমাদের প্রতিনিধি কৌস্তব রয়েছেন এই মুহূর্তে এই এসএসসি ভবন অভিযানের একেবারে মিছিলের মাঝখান থেকে, সরাসরি কথা বলবো কৌস্তবের সঙ্গে। কৌস্তব, দেখো এসএসসি ভবনের
দপ্তরের সামনে যে আজকে যে মিছিলের ডাক দিয়েছিল এবিটিএ এবং বাম ছাত্র যুব সংগঠনের, এই মুহূর্তে কিন্তু পুলিশ তাদের সেই মিছিলকে আটকে দিয়েছে। ডিওয়াইএফআই এর যে সমস্ত কর্মীরা রয়েছেন এবং ডিওয়াইএফআই এবং এবিটিএ যে সমস্ত ছাত্র যুব সংগঠনের যে সমস্ত কর্মীরা রয়েছে তাদের মিছিলকে এই মুহূর্তে আটকে দেওয়া হয়েছে এবং পুলিশের সঙ্গে এক প্রকার খণ্ডযুদ্ধ বেঁধে যায় এখানে। ঠিক এসএসসি দপ্তরের সামনে যখন তারা আসেন এখানে ছাত্র যুব সংগঠনরা, তখন সেখানে কার্যত এখানে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় এবং এসএসসি দপ্তরের সামনেই কিন্তু যে সমস্ত ছাত্র যুব সংগঠনের কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে বসে পড়েছেন এবং বসে পড়ে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন। অনেক ধন্যবাদ কৌস্তব, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। কার্যত একটা বিরোধের পরিস্থিতি বচসা চলছেই, কোথাও একটা খণ্ডযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মনে করছেন কৌস্তব। এই মুহূর্তে পরিস্থিতি দেখে আপনারা দেখতে পাচ্ছি এলাকা এই এসএসসি ভবন অভিযানকে কেন্দ্র করে যথেষ্ট অশান্তি রয়েছে। শিক্ষককে চাকরিতে নিয়োগ করা আর শিক্ষার দুর্নীতি বন্ধ করতে হবে। শিক্ষাঙ্গনে তালা ঝুলবে না, শিক্ষাঙ্গনে ছাত্রদের শিক্ষকদের সেই শিক্ষাঙ্গনে আজকে শিক্ষাঙ্গনে তালা ঝোলানো যাবে না, দুর্নীতি বন্ধ করতে হবে, এই দাবি নিয়ে এসএসসি ভবন অভিযান। আপনারা বুঝতে পারছেন ফুল অ্যান্ড ফাইনাল হয়েও যেন হচ্ছে না রাজ্যের শিক্ষাক্ষেত্রের ভবিষ্যৎ। যোগ্য চাকরিহারা শিক্ষকরা হন অথবা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা হন, কেউই বিচার পাচ্ছেন না। সকলেই বিচারের জন্য সরকারের দিকে তাকিয়ে, রাজ্য সরকারের দিকে। তারা কি ফুল অ্যান্ড ফাইনাল কিছু বলতে পারবেন নাকি তারাও ঝুলিয়েই রাখবেন? ফুল অ্যান্ড ফাইনাল এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন টিভি9 বাংলা।